এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মাখো। বলে চেঁচে উঠে শ্রেয়াও দৌড় দিল সামনে, কিন্তু কয়েক পা যেতেই একটা ইটের সঙ্গে হুঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়ল শ্রেয়া। ভারসাম্য রাখতে না পেরে প্রায় বসে পড়ল রাস্তায়। আগতা থেমে দাঁড়ালো প্রিয়ন্তীও। আর আগে ফুসতে ফুসতে এগিয়ে গেল ঠিকই, কিন্তু শ্রেয়ার মুখের কষ্টের ছাপটুকু চোখে পড়তেই ভেতরের কঠোরতা খানিকটা নরম হয়ে এলো ওর। উদ্বিগ্নতায় আহাজারি করে উঠল বান্ধবীর উদ্দেশ্যে। কোথায় লাগছে? শ্রেয়া মুখ কুচকে পা ধরে বলল, এইখানে মনে হয় মস্কে গেছে। প্রিয়ন্তি একটা বিরক্তি নিঃশ্বাস ফেলল, তবুও নিচু হয়ে পাটা দেখল। বলল, চল, বসতে হবে কোথাও। শ্রেয়া ঘুরে ঘুরে হাঁটতে হাঁটতে পাশে থাকা ক্যাফেটায় গিয়ে বসলো দুজনে। ওদিকে এতক্ষণে দাঁড়িয়ে থাকা লোকটা প্রিয়ন্তির চোখের আড়াল হতেই আগোছরে বিড়বিড় করে বলে উঠল। ক্যাফেতে ঢুকে শ্রেয়া আস্তে ধীরে পা তুলে চেয়ারের উপর তুলে রাখলো। তারপরে ঠান্ডা পানি নিয়ে এলো প্রিয়ন্তি। তারপর ক্যাফে থেকে বরফ এনে চেপে ধরলো আঘাতপ্রাপ্ত জায়গাটায়। বরফটা পায়ের ছোঁয়াতে কেঁপে কেঁপে উঠল শ্রেয়া। খানিকক্ষণ বাদে কিছুটা স্বস্তি পেয়ে এবার চোখ তুলে তাকালো প্রিয়ন্তির দিকে। বলল কৌতূহলী হয়ে, আচ্ছা এখন বলতো বোন, ব্যাপারটা কি? এমনি বাঘিনীর মতো ক্ষেপে আছিস কেন? কি সুন্দর করে ট্রিটের লালসা দেখাইয়া এভাবে হায়নার মতো আক্রমণ করার মানে কি বোন? উত্তর দিতে সময় নিল প্রিয়ন্তি। সময় নিয়ে মুখের জবান কঠোর করে বলল, তোকে আমার কি করতে মন চাচ্ছে জানিস? ভাগ্য ভালো তোর পায়ে চোট পাসনি, না হলে তোর 2টা পা আমি নিজেই ভাঙতাম আজকে। শ্রেয়া চোখ বড় বড় করে তাকালো। আরে কিন্তু হয়েছেটা কি? প্রিয়ন্তি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, ফুঁসতে ফুঁসতে বলল, কি হয়েছে মানে? তুই জানিস না কি হয়েছে? না কইলে জানবো কেমনে? আগে ক বাল। তোর কথায় আমি আজকে ব্যাটার সামনে নিজের ফিলিংস জাহির করছিলাম। শ্রেয়া মুহূর্তেই সোজা হয়ে বসলো। ওমা সত্যি? তারপর? তারপর আর কি, উনি সরাসরি আমার মুখের উপর রিজেক্ট করে দিছে, প্রত্যাখ্যান করেছে আমায়। ওনার তরফ থেকে বাকি কিছুই নেই, নাথিং। মানে বুঝতে পারছিস কতটা অপমানিত হতে হয়েছে আমায়? আর এসব কিছুর জন্য দায়ী তুই, তোর জন্য হয়েছে সব। কপালে বরাবরের মতো দুটো মোটা মোটা ভাঁজ পড়ল শ্রেয়ার। আশ্চর্যেই হত বিহব্বল হয়ে বলল, এহ! না হ্যাঁ। প্রিয়ন্তি থামল না এবার। একে একে সব খুলে বলল, কিভাবে সে নিজের অনুভূতি জানিয়েছিল, কিভাবে কোনো রকম দ্বিধা ছাড়াই তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, কিভাবে প্রতিটা কথা তার আত্মসম্মানকে আঘাত করেছে, সবটা যা শোনা মাত্রই একেবারে স্থির স্তব্ধ বিমূঢ় হয়ে বসে রইল শ্রেয়া কিয়ৎক্ষণ। মেয়েটা রীতিমতো থ হয়ে বসে হিসাব মেলাতে ব্যস্ত মনে মনে। বান্ধবীকে এইভাবে নিশ্চুপ স্তব্ধ হয়ে বসে থাকতে দেখে প্রিয়ন্তীর বিরক্তি আরও বাড়ল বইকি। সে এখানে নিজের কষ্টে জর্জরিত হওয়ার কাহিনী শোনালো কোথায়? ওর বান্ধবীর সায় মিলিয়ে ওকে সান্ত্বনা দিবে, নিজের দোষ স্বীকার করবে ওকে ভুলভাল বোঝানোর জন্য। তা না করে মেয়েটা অন্য দুনিয়ায় আটকা পড়ে আছে। বিরক্তিতে ধাক্কা দিয়ে বলল প্রিয়ন্তী, শ্রেয়ার বাচ্চা, এভাবে চুপ করে আছিস কেন? কি আরে থাম, ভাবতে দে আমাকে। ভাবছিস তুই? সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করল প্রিয়ন্তী। শ্রেয়া কপাল কুঁচকে বলল, ওনার যদি সত্যিই কোনো মেয়েদের প্রতি ইন্টারেস্ট না থাকে তাহলে উনি কি? বাকিটা শেষ করার আগেই দুই বান্ধবী একে অপরের মুখ চাওয়াচাই করলো বিস্ময়ে। মুখ দিয়ে বেরোলো না একটি বাক্য। দুজনের চোখই তখন প্রায় কপালে উঠে গেছে প্রচণ্ড আতঙ্কে। ওয়েটার ছেলেটি কফির মগ নিয়ে ডাকলো তখন। ম্যাডাম, আপনাদের কফি। ওয়েটার ছেলেটা টেবিলে কফি রেখে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল ওভাবেই। কোনো সাড়া না পেয়ে আবারও ডাকলো ওদের। তবু কোনো প্রতিক্রিয়া দেখতে না পেয়ে শেষমেশ একটু জোরেই টেবিলের শব্দ করে বলল, ম্যাডাম কফি। চমকে উঠল দুজনে একসঙ্গে। একসাথে তাকালো ছেলেটার দিকে, তারপর আবারও একে অপরের দিকে তাকালো। অমনি সঙ্গে সঙ্গে মুখ বিকৃত করে শরীর ঝাঁকিয়ে দুজনে একসাথে চেঁচিয়ে উঠল আতঙ্কে। ইয়া, ছি! ওয়েটার ছেলেটা হতভম্ব, বিস্মিত হয়ে হাতের সাহায্যে নিজের মুখে দেখলেও কিছু লেগে আছে কিনা। নিজের গাল, নাক, চিবুক সব ছুঁয়ে দেখলো। তারপর নিচের জামাটাও দেখে নিল একবার। কোথাও কিছুই না পেয়ে আরো বিভ্রান্ত হয়ে পড়ল ছেলেটা। ধীর পায়ে সরে গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। এদিক ওদিক ঘুরে নিজের চেহারা খুঁটিয়ে দেখলো। একসময় পাশ থেকে আরেকজন সহকর্মী জিজ্ঞেস করে বসলো, কি রে, কি দেখছিস?
ছেলেটা মাথা চুলকে জবাবে বলল, কিছু বুঝছি না ভাই, ওটা দুটা মেয়ে আর আমাদের দিকে তাকাই এমন রিয়াক্ট করলো কেন হঠাৎ? ওদেরকে দুজনে তখনও স্তব্ধতার রেশ কাটিয়ে উঠতে পারেনি। শ্রেয়া বিস্ময় চুপ, আর প্রিয়ন্তী কপাল কুচকে আঙ্গুল দিয়ে চুল ঝরিয়ে ভাবনার ভিতরে ডুবে আছে পুরোপুরি। কি ভাবছে কে জানে। কিছুক্ষণ পর হঠাৎই সে নীরবতা ভাঙল। শ্রেয়া বলল, ভাই সিরিয়াসলি আমার তো ভাবতেই গা ঝিরঝির করছে। এই জন্যই তো ব্যাটা তোকে রিজেক্ট করছে, নইলে তোকে রিজেক্ট করার সাধ্যি কার আছে বল? আমি যদি ছেলে হতাম কসম করে বলছি এতদিনে তোকে কিডন্যাপ করে হলেও তুলে নিয়ে যেতাম। আর তাও যদি না পারতাম ব্ল্যাক ম্যাজিক করে হলেও অন্তত তোকে পড়িয়ে ফেলতাম। তুই ভাব, আমাদের কলেজ থেকে শুরু করে ভার্সিটির প্রতিটা ছেলে তোর পেছনে ঘুরে, কলেজে ক্রাশ ভিপি পর্যন্ত তোর উপর ক্রাশ খেয়ে প্রপোজ করেছিল। আর সেই তোরে কিনা মুখের উপর রিজেক্ট করে দিয়েছে ওই ব্যাটার নিরামিষের বাচ্চা। একটু থেমে আবারও ভাবুক গলায় বলল, আচ্ছা দাঁড়া, এজন্যই বোধ হয় ব্যাটা এখনো বিয়ে করে নাই। আসছে তার নাকি মেয়ে মানুষের ইন্টারেস্ট নাই। শালা নিরামিষ, মেয়েদের প্রতি ইন্টারেস্ট থাকবে কেমনে? তোর তো ভালো লাগে ছেলে গো। আর এখনকার দিনে এই জিনিসটা ভাই পানি ভাতের মতো নর্মাল হয়ে গেছে। এই ডিফেন্সের বয়স্ক লোকগুলোই এরকমটা বেশি থাকে। ভালোই হয়েছে আগে থেকে সব ক্লিয়ার হয়ে গেল। থাক দোস্ত, তুই চিন্তা করিস না, তোর জন্য আমি একদম রাজপুত্র ধরে আনবো। ব্যাটার নিজেকে কি ভাবে? এর থেকে হ্যান্ডসাম ছেলে দুনিয়ায় নাই নাকি? হঠাৎ কিছু মনে পড়ে জিজ্ঞেস করলো আবারও, এই একটু আগে যার কপালে তুই জুতো মারছিলি, ওনাকে কি তুই আগে থেকে চিনিস? অন্যমনস্ক স্বরে বলল প্রিয়ন্তী। না তো, তবে লোকটাকে দেখে আমার মোটেও বাংলাদেশি মনে হয় নাই। চোখগুলো না কেমন যেন অদ্ভুত। শ্রেয়া চোখ টিপে হেসে বলল, যাই বলিস, লোকটা কিন্তু সেই হ্যান্ডসাম। এরকম একটা হ্যান্ডসাম ছেলে ধরে তোকে বিয়ে নিব, তারপর ওই নিরামিষ কমান্ডারের সামনে দিয়ে জামাই নিয়ে ঘুরঘুর করবি। ছেলে পুলে হলে ল্যাংটাই কুলিয়ে তুলে দিবি। ব্যাটা তখন জ্বলে পড়ে কয়লা হবে। আর হওয়ার বোধহয় চান্সও নেই। ওর তো তোকেও না, তোর জামাইকে মনে ধরবে। প্রিয়ন্তী এবার বিরক্ত হয়ে হাত তুলে থামালো বান্ধবীকে। হয়েছে হয়েছে, তোর বুদ্ধিতে আমি আর এক গ্লাস পানিও খাবো না জীবনে। আমার ঢের শিক্ষা হয়ে গেছে এই জন্মে। রাত প্রায় তখন 2টো ছুঁই ছুঁই। নৌঘাটের চারপাশে নেমে এসেছে এক ধরনের গা ছমছমে নীরবতা। ঠিক তখনই গেটের সামনে এসে থামে একটি কালো জিপ। জিপের হেডলাইট নিভে যেতে ডিউটিতে থাকা সেলররা সোজা হয়ে দাঁড়িয়ে যায়। তৎক্ষণাৎ গেট খুলে দেয় নিঃশব্দে। জিপটা ভেতরে ঢুকে গিয়ে থামে প্রশাসনিক ভবনের ঠিক সামনের প্রাঙ্গণে। ওয়্যারলেসে খুব নিচু গলায় ভেসে আসে, লেফটেন্যান্ট কমান্ডার আজান হ্যাজ অ্যারিভড। গাঢ় নেভি ইউনিফর্মে মোড়া সুঠাম দেহটা, সাদা রঙের ফুল স্লিভ শার্ট পরিপাটি করে ইস্ত্রি করা, কাঁধের উপর হ্যাপোলোটে ঝলমল করছে তার র্যাঙ্ক। দুটি সোনালি স্ট্রাইপের মাঝে একটা চিকন স্ট্রাইপ, যা মূলত নির্দেশ করে তার র্যাঙ্কিং অবস্থান। বুকের বাম পাশে কালো রঙা নেম প্লেটে লেখা তাজধীর সিদ্দিক। তার নিচে সারিবদ্ধভাবে বসানো রঙিন রিবন বার, যেসব এক একটা মূলত তার অর্জন আর দায়িত্বের নীরব সাক্ষী। শার্টটা গুজে রাখা সাদা প্যান্টের ভেতরে, কোমরে বাঁধা পরিপাটি বেল্ট, যার বকলস চকচকে ফকফকে, পায়ে কালো পলিশ করা জুতোগুলো এতটাই ঝকঝকে যে নিজের প্রতিবিম্ব দেখা যায় তাতে। আর সব থেকে বেশি আকর্ষিত করে মাথায় থাকা সে সাদা পিকড ক্যাপটা। পুরুষালী গম্ভীর চেহারাটা দৃশ্যমান হয়ে ফুটে ওঠে একেবারে। ক্যাপটার সামনে আবার নৌবাহিনীর প্রতীক খচিত। দূরে দাঁড়িয়ে থাকা এক নৌসেনা দ্রুত এগিয়ে সে সিনিয়র কর্মকর্তার কানে ঝুঁকে ফিসফিস করে বলল, স্যার, লেফটেন্যান্ট কমান্ডার সিদ্দিক আজান ইজ ব্যাক। কিছুক্ষণের মাঝেই শুরু হলো অপেক্ষমান বৈঠক। একটা কনফারেন্স রুম, মাঝখানে বড় টেবিল, চারপাশে বসে আছেন সব উচ্চ পদস্থ নৌ কর্মকর্তারা। দেয়ালে টানানো বড় স্ক্রিনে ভেসে উঠেছে সমুদ্র পথের মানচিত্র, কয়েকটা জায়গায় লাল চিহ্ন দিয়ে মার্ক করা। একজন সিনিয়র অফিসার গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলেন, এই অপারেশনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা অপেক্ষা করছি শুধু একজনের জন্য। তার দৃষ্টি গিয়ে থামলো সরাসরি দরজায় দাঁড়ানো তাজধীরের উপর। পরপর বললেন তিনি, লেফটেন্যান্ট কমান্ডার সিদ্দিক আজান। আরও ঘনীভূত হয়ে এলো সেই নিস্তব্ধতা। যখন তিনি এই অপারেশনের নেতৃত্বের দায়িত্ব তাজধীরের উপর বর্তান,
দূরের এক কোণে তিনজন যুবক দাঁড়িয়ে আছে দেয়ালে হালান দিয়ে। তাসথিরকে দেখতে এই তিনজনের চোখে একসাথে ঝলসে উঠল তৃপ্তির হাসি। একজন নিচু স্বরে বলল, ফাইনালি শালায় আসছে। তারা তিনজনই একই র্যাঙ্কের, কিন্তু তিনজনের দক্ষতা সম্পূর্ণ ভিন্ন। অর্ণব হলো ডিজিটাল দুনিয়ার জাদুকর, তাকে এই নামই ডাকে বাকিরা। তার আঙ্গুল সর্বদা ল্যাপটপের মধ্যেই আটকা থাকে। এমন কোনো সিকিউরিটি সিস্টেম, কোনো সার্ভার তার কাছে অজেয় নয়। মুহূর্তে দেশের সমস্ত গোপনীয় তথ্য ভেঙে এনে ফেলতে পারে সে। তবে এখানে তার হাতের সঙ্গে মুখেরও এক অদৃশ্য মিল রয়েছে। তার হাত যেমন চলে, মুখটাও তেমনি গড়গড় করে চলতে থাকে 24 ঘন্টা। দ্বিতীয়জন শাহরুজ, ট্রিগারে হাত পড়লে সে হয়ে ওঠে নিখুঁত নিশানাবাজ। দূর থেকে লক্ষ্য বস্তু ভেদ করা তার জন্য দুধ ভাত। 10টা বিল্ডিং পেরিয়েও রুমে থাকা কোনো মানুষকে টার্গেট করলে তার নিশানা ভেদ হয় না। তবে মেজাজের দিক থেকে সে বড্ড শর্ট টেম্পার, মুহূর্তে রেগে ওঠে। মাঝে মাঝে দেখা যায় রাগ কন্ট্রোল করতে হিমশিম খেয়ে যেখানে সেখানে শুট করে বসে। তৃতীয়জন ফাহিম, পেশায় নৌবাহিনীর হলেও সমুদ্রই তার আসল জায়গা। অক্সিজেন ছাড়া দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে সে। সমুদ্রের অন্ধকার গভীরতাও আটকাতে পারে না তাকে। এই তিনজনের গ্রুপ লিডার তাসথির। সর্বমিলে গড়ে উঠেছে 4 জনের একটা বিশেষ টিম। তাদের কোড নেম লেভাথান। সমুদ্রের গভীরতম অন্ধকারে লুকিয়ে থাকা ভয়ঙ্করতম এক দানবের নামানুসারে। সিনিয়র অফিসার আবারও বললেন, লেভাইথান 07, এই মিশনের সম্পূর্ণ দায়িত্ব আমরা দিচ্ছি টিম লেভাইথানকে। কপি দ্যাট স্যার, আই ট্রাইড আওয়ার বেস্ট। দূরে দাঁড়িয়ে থাকা তিনজন সোজা হয়ে দাঁড়ালো। ততক্ষণে তারা প্রস্তুত, নিজের জীবন বাজি রেখে উদাসকে রক্ষা করতে প্রস্তুত তারা সকলেই। ব্রিফিং শেষ হলেও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলোচনা শেষ হতেই দায়িত্বের ভার কাঁধে নিয়েও আপাতত একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সবাই। তাসথির ধীর পায়ে বেরিয়ে এলো কনফারেন্স রুম ছেড়ে। দীর্ঘ জার্নির ক্লান্তিতে শরীরটা ম্যাচ ম্যাচ করছে তাই সরাসরি নিজের পার্সোনাল কোয়ার্টারের দিকে রওনা দিল। তখনই মাঝারি পরিসরের একটা বেডরুম, এক পাশে খাট, অন্য পাশে কাভার্ড রাখা। শুধু দেয়ালের মাঝামাঝি রয়েছে একটা টেবিল, ওতে কিছু ফাইল আর নিভির প্রয়োজনীয় সরঞ্জাম রাখা। আজান প্রথমে কাভার্ডের দিকে এগিয়ে গিয়ে খুলল সেটার দরজা। ভেতরে ঝুলানো ইউনিফর্ম আর কিছু ক্যাজুয়াল পোশাক ছাড়া বেশি কিছুর অস্তিত্বই নেই। সব কিছু নিখুঁতভাবে সাজানো। অমনি দরজা ঠেলে হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল বাকি তিনজন। অর্ণব ঢুকেই ছুটে দিল কটাক্ষ ভরা প্রশ্নখানা। কি রে ভাই, এবার যে গিয়ে তো একদমই গায়েব, না কোনো ফোন না মেসেজ। এরকম তো তুই কোনোদিন করিস নাই। ব্যাপার স্যাপার কি? ভিডিও করে সরাসরি বউ রেখে আসছিস নাকি বাসায়? স্বভাবসুলভ নির্লিপ্ততায় কথাটা এড়িয়ে গেল তাসথির। পাহিম অ্যাশ করে গিয়ে বসলো গুছানো খাটটায়। বলল, হাবভাব দেখে তো মনে হয় কিছু একটা গন্ডগোল করেই আসছে এবার। দেখছিস না মুখের 12টা বাজিয়ে রেখেছে আশা থেকেই। ভাবিকে রেখে আসতে মন চায় না, তাই না রে? অর্ণব বলল মাঝখানে, রেখে আসতে মন না চাইলে পকেটে ঢুকিয়ে নিয়ে আসতি। তোর ওই পকেটে 2-3 জন ঢুকে যাবে অনায়াসে। তাসথির মনোযোগ দিল না সেথায়। ব্যস্ত হাতে কাভার্ড খুঁজতে লাগলো সে। কাঙ্ক্ষিত জিনিসটি খুঁজে না পেয়ে বিরক্ত হয়ে একের পর এক কাপড় নাড়াচাড়া করতে লাগলো। তবে তাতেও খুঁজে না পেয়ে তার কপালে ভাঁজ পড়ল দুটো। পেছন থেকে অর্ণব ডাকলো তখন। কিরে, আবারও কিছু মিসিং? ঘুরে দাঁড়ালো তাসথির, বিরক্তিতে বলল, আম্মুর দেওয়া টি শার্টটা খুঁজে পাচ্ছি না এবার। অত্যন্ত সিরিয়াস শোনালো এবার ফাহিমের কণ্ঠখানা। বুঝলাম না ভাই, সব কিছু ছেড়ে ছুড়িয়ে শুধু তোর জিনিসপত্রই কেন মিসিং হয় প্রতিবার? তাসথির সন্দেহ ভরা চোখে তাকালো ওদের দিকে, নিরেট কণ্ঠে বলল, এই রুমে ঢোকার পারমিশন তো আর কারো নেই। চমকে উঠল উপস্থিত তিনজনে। ওরা গম্ভীর হয়ে বসলো প্রত্যেকে। ও হ্যালো, আমাদের কি তোর চোর মনে হয়? এত কিছু ছেড়ে ছুড়ে শেষমেশ তোর জামা কাপড় চুরি করবো? অর্ণব বলল, আর করেই বা কি করব? তোর ওই দৈত্যের মতো শরীরের এক একটা শার্ট, টি শার্ট আমরা তিনজন একসঙ্গে অনায়াসে ঢুকে যেতে পারবো। ফাহিম সন্দিগ্ন হয়ে বলল, একটা জিনিস খেয়াল করেছিস, সব সময় ওর জিনিসই হারায়। মাঝে মাঝে কিছু না কিছু মিসিং হয় ওর।
আমার কিন্তু সন্দেহ হচ্ছে এবার ভাই। এই তোর সাথে কোনো জিনটিন নেই তো? সাথে সাথে ফাহিমের মাথায় চাপড় মারল অর্ণব। আপত্তি জানিয়ে সংশোধন করলো বন্ধুকে। এই গাদা, ছেলেদের সাথে জিন থাকে না, পরি থাকে পরি। তোর উপর কোনো খারাপ পরি আসর করে নাই তো? তাসথির বেজায় বিরক্ত হয়ে কপাল চুলকে জানালো কাঠ কাঠ কণ্ঠে। কী সব আউল ফাউল বকছিস তোরা? যা বের হ, ফ্রেশ হব আমি। আমরা কি তোর ওই জলহন্তী মার্কা বডি দেখতে আগ্রহী নাকি? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। আমরা যাচ্ছি ট্রেনিং গ্রাউন্ডে, নো স্পেশাল ওয়ারফার ট্রেনিং জোন। জুনিয়রদের একটু দেখে আসি। বলে একত্রে বেরিয়ে গেল তিনজন। তাসথির কিছুক্ষণ ভাবুক হয়ে দাঁড়িয়ে রইল। পরপরই কাভার্ড খুলে একটা ট্রাউজার আর টি শার্ট নিয়ে ঢুকে পড়লো শাওয়ারে। ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে সময় গড়ালো 10টায়। ইউনিফর্মের কড়াকড়ি ছেড়ে তাসথির গায়ে চাপিয়েছে একটা সিম্পল টি শার্ট আর ট্রাউজার। চার বন্ধু মিলে হাসি ঠাট্টা করতে করতে পৌঁছালো নো স্পেশাল ওয়ারফেয়ার ট্রেনিং জোনে। বিস্তর খোলা মাঠ, এক পাশটায় অবস্ট্যাকল কোর্স, অন্য পাশে শুটিং রেঞ্জ, মাঝখানে চলছে নতুন রিক্রুটদের প্রশিক্ষণ। ট্রেনিং নেওয়া সকলেও দূর থেকে চারজনকে দেখে থমকে দাঁড়ালো। এতক্ষণ যাবৎ থাকা হাসি খুশি মুখগুলো নিস্তেজ হয়ে এলো নিমিষেই। প্রত্যেকের চোখে মুখে ছড়িয়ে পড়লো চাপা আতঙ্ক। টান টান হয়ে দাঁড়ালো সকলেই। শুরু হয়ে গেল ওদের মধ্যে ফুসুর ফাসুর। কাজের ক্ষেত্রে তাজধিরের কঠোরতা কিংবদন্তির মতো ছড়িয়ে আছে পুরো ইউনিটে। তার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। ওই বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি থেকে এড়িয়ে পার পেতে পারে না একটি কাক পক্ষীও। একটু এদিক সেদিক হলে শাস্তি নিশ্চিত। তবে তার সব শাস্তি হয় শুধুমাত্র হাত কেন্দ্রিক, যার কারণে সবাই তাকে অগোচরে নাম দিয়েছে গাব্বার সিং। তার লিস্টে থাকা শাস্তিগুলোর মধ্যে বিশেষ হচ্ছে প্রথমে 50টা পুশ-আপ, তারপর হাতের উপর ভর দিয়ে প্ল্যাঙ্কে ধরে থাকতে হবে মিনিটের পর মিনিট। ভারী ডাম্বেল তুলে রেখে স্ট্যাটিক হোল্ড, হাত নামানো যাবে না যতক্ষণ না সে নিজে বলে। রশি বেয়ে ওঠা বারবার, যতক্ষণ হাত অবশ্যই না যায় ঠিক ততক্ষণ। মাঝে মাঝে তো এক হাতে পুশ-আপ নিতেও বলে। অসম্ভব হলেও তার রুল সেটাই। কম সহজে কি তাকে গাব্বার সিং নাম দিয়েছে এরা? একজন নতুন রিক্রুট তো সাহস সঞ্চয় করে সোজাসুজি বলেই বসলো, স্যার আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন, আপনার ছুটি শেষ? তাজধীর থামলো, চোখ তুলে তাকালো নির্লিপ্তে। কেন, আমি আসাতে খুশি হওনি তোমরা? ছেলেটা তোতলাতে তোতলাতে উত্তর করলো মাথা নেড়ে। না না স্যার, কি বলেন স্যার? আপনি আসলে আমরা খুশি হব না কেন? আমরা তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। পাশ থেকে আরেকজন যোগ করলো, জি স্যার, আপনাকে অনেকদিন দেখি না, খুব মিস করছিলাম। আরেকজন বাড়িয়ে বলল, আমরা তো বারবার স্যারেদেরও জিজ্ঞাসা করেছিলাম আপনি কবে আসবেন। পেছনে দাঁড়িয়ে থাকা তিন বন্ধু মুখ চেপে হাসছে। তখন ভুলক্রমে ওরা ছাড় দিলেও তাজধীরের তরফ থেকে ছাড় পাওয়া অসম্ভব। তাজধীর পকেটে 2 হাত গুজে দাঁড়ালো, ঠোঁটের কোণে মৃদরূপের র্যাশ টেনে বলল, তাই নাকি? এত মিস করছিলে আমায়? এত মিস করছিলে দেখেই তো তোমাদের ভালোবাসার টানে ছুটে আসলাম তোমাদের কাছে। ভালোবাসা না, টর্চার। মনে মনে বললেও মুখে বলল, জি স্যার, আপনাকে দেখে সত্যি খুবই খুশি লাগছে আমাদের। পাশ থেকে বিড়বিড় করে একজন আরেকজনের কানের কাছে ঝুঁকে বলে যাচ্ছে, আজ থেকে হাতগুলো এক্সট্রা কেয়ারে রাখতে হবে। এতদিন আরামে থাকলেও এবার এগুলোর ওপর দিয়ে সোজা সুনামি, টর্নেডো, হারিকেন, সিডোরা সব যাবে। মিস প্রিয়ন্তী, শেষমেশ কিনা আপনি আমার অ্যাকোরিয়ামের মাছটাকেও ছাড়লেন না। আপনি পারলেন এটা করতে? শেষ পর্যন্ত কিনা মাছ চুরির খাতায় নাম লিখালেন। শুধু শুধু কি সেদিন আপনাকে চোরের খেতাব দিয়েছিলাম, এভাবে যে অক্ষরে অক্ষরে মিলে যাবে আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি চুরি করিনি, আমি চোর নই। তাজধীর এগিয়ে এলো আরেক কদম। তীক্ষ্ণ চোখ দুটোই বিদ্ধ করার মতো দৃষ্টি নিক্ষেপ করে আওড়ালো ভিড়। না, তাহলে কি মাছটা নিজে নিজেই হাঁটতে হাঁটতে আপনার রুমে গিয়ে উঠেছে? মিথ্যা বলার আগে অন্তত একটা যুক্তি সাজিয়ে নিতেন। বিশ্বাস করুন, আমি একটা কথা জানেন মিস প্রিয়ন্তী, আমি মিথ্যাবাদী মানুষ একদম সহ্য করতে পারি না।
একে তো আমার বাড়ি থেকে আমারই অ্যাকোরিয়ামের মাছ চুরি করে নিয়ে গেছেন, তার উপর আবার মুখের উপর দাঁড়িয়ে অস্বীকার করে যাচ্ছেন। ডাবল ক্রাইম। প্রিয়ন্তীর বুক ধরফর করতে লাগলো সমান তালে, কথার তাল গোল পাকিয়ে ফেললো। আমতা আমতা করে বলতে লাগলো, আমি 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 চোর নই। জানেন তো, একজন ডিফেন্স অফিসারের বাড়ি থেকে মাছ চুরি করার শাস্তিস্বরূপ আপনাকে আমি মামলায় জড়াবো। ডিফেন্সের লোকের বাসা থেকে কিছু চুরি করা, সেটা কিন্তু সাধারণ চুরি না, এটা সিকিউরিটি ব্রিচ। আর সিকিউরিটি ব্রিচের শাস্তি কি হতে পারে আইডিয়া আছে? প্রিয়ন্তী মাথা নাড়ল ডানে বামে, মানে সে জানে না। তার ছিঁড়ে বা সোজা হয়ে দাঁড়ালো, বলল কাঠ কাঠ গলায়, মামলা, গ্রেফতার, জেল। আপনার বিরুদ্ধে আমি পার্সোনালি কেস ফাইল করব। এই শাস্তি আপনাকে পেতেই হবে, না হলে আমার মান ইজ্জত কিছুই থাকবে না। লোকে বলবে নিজের বাড়ির মাঝে যা নিরাপদ না, সে আবার দেশের নিরাপত্তা দিবে কিভাবে? আর আমার কাছে আমার ব্যক্তিত্ব আর আত্মমর্যাদার ঊর্ধ্বে কিছুই নেই। তাই একজন লেফটেন্যান্ট কমান্ডারের ঘরের মাছ চুরির দায়ে আপনাকে আমি যাবজ্জীবন কারাদণ্ড দিলাম। না না না, প্লিজ বিশ্বাস করুন, আমি চোর নই, আমি চুরি করিনি তো। বিশ্বাস বিশ্বাস তো আপনি ভেঙেছেন মিস প্রিয়ন্তী। আমার ঘরের ভেতর ঢুকে আমার সবচেয়ে প্রিয় জিনিসে হাত দিয়েছেন আপনি, তাও আবার নিজের সঙ্গে চুরি করে নিয়ে গেছেন সেটাকে। আপনাই তো আমি জেলের ভাত খাওয়াইব, তার আগে আমায় আমার মাছ ফিরিয়ে দিন। আসছি আমি এক্ষুনি। না না না, আমি চোর নই, বিশ্বাস করুন, আমায় মাফ করে দিন, ভুল হয়ে গেছে আমার। শুনছেন, এবারের মতো প্লিজ ছেড়ে দিন, আর জীবনেও মাছ চুরি করব না আমি। তার মানে অন্য কিছু করবেন? আপনি তো ভারী শিয়ানা লোক, আপনার শাস্তি এবার কনফার্ম। আমি আসছি এক্ষুনি, রেডি থাকেন জেলে যাওয়ার জন্য। না! আতঙ্কে ধরফরে উঠে বসে পড়ল প্রিয়ন্তী। কপালে চটচটে ঘাম ঝরে ঝরে পড়ছে তখনও। নিঃশ্বাসের তারতম্য, বুক ওঠানামা করছে অস্বাভাবিকভাবে। অস্থির চোখে চারপাশে তাকালো একবার। সকালের আলোয় আলোকিত চিরপরিচিত কক্ষটা চোখে পড়তেই দুম করে ছাড়ল স্বস্তি নিঃশ্বাস। স্বপ্ন, স্বপ্ন ছিল এটা? কি ভয়ঙ্কর স্বপ্ন! ভাবা যায় লোকটাওকে স্বপ্নেও শান্তি দিচ্ছে না দুদণ্ড। ব্যাটা নিরামিষের বাচ্চা বিছানার পাশের টেবিল থেকে গ্লাস তুলে এক ঢুক পানি খেলো। অমনি চোখে পড়লো ব্যাড সাইড টেবিলের উপর রাখা ছোট্ট গোল অ্যাকোরিয়ামটাই, যার অল্প স্বল্প পানিতে সাঁতার কাটছে একটি নীলচে আভা ছড়ানো ব্লু হাফ মুন ব্যাটা ফিশ। নির্ভার ভঙ্গিতে ল্যাজ নেড়ে নেড়ে দিব্যি আরামসে ঘুরে বেড়াচ্ছে মাছটা। গতকাল রাতেই পাভেল পরিবার সহ নিজ বাড়িতে ফিরে এসেছে। দীর্ঘদিন অফিসের কাজ থেকে দূরে থাকায় কাজের পেন্ডিং জমেছে অনেক। আসার পথে রাগের মাথায় সবার চোখ ফাঁকি দিয়ে জেলে কোঠার ঘর থেকে খুঁজে খুঁজে প্রিয়ন্তীর সঙ্গে করে নিয়ে এসেছে মাছটা। এই ব্লু হাফ মুন মাছটা তো লোকটার খুব প্রিয়, কাউকে ছুতেও দেয় না, ধরতেও দেয় না। আর তাই তো সবার চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে নিয়ে এসেছিল সঙ্গে করে। মেয়েটা বুঝুক পছন্দের কারো অনুপস্থিতিতে কিভাবে অন্তটা জ্বলে পড়ে ছাই হয়। আচ্ছা, এভাবে আনাকে তো চুরি বলা হয়, তাহলে কি ও সত্যি চোর? যদি সত্যি ওই বেটা মাছ চুরির দায়ে মামলা ঠুকে দেয়, তাহলে তো পুলিশ এসে ওকেই ধরে নিয়ে যাবে। এরপর ওর ভাইকে উকিল হায়ার করতে হবে। লোক সম্মুখে করোনা ভাইরাসের মতো ছড়াবে সেই নিউজ। ভাগ্যক্রমে ছাড়া পেয়ে গেলে তো মানুষ দেখলে ওকে বলবে মাছ চোর। নিজের মাথা নিজে ঝাঁকে উঠল প্রিয়ন্তী। ধুর, লোকটা জানবেই বা কি করে? নিজেকে যুক্তি দিয়ে বোঝাতে লাগলো, উনি তো বাসায় ছিলেন না, কিছুই দেখেনি, আর অন্য কেউ তো দেখেনি। তাহলে এত ভয় কেন পাচ্ছিস তুই প্রিয়? জিজ্ঞেস করলে বলে দিবি আমি নেইনি, জানিসই না। ঘামে ভেজা কপাল হাতের উল্টো পিঠে মুছে যে না স্বস্তি নিঃশ্বাস ছাড়তে যাবে, অমনি নিচ থেকে ভেসে এলো চিল্লাচিল্লির শব্দ। পাভেল চেঁচাচ্ছে কারোর সঙ্গে। সকালবেলা ভাইয়ের ফলার হাঁকডাক শুনে দাঁড়ালো প্রিয়ন্তী। এগুলো খোলা বারান্দার দিকে। বারান্দায় দাঁড়িয়ে নিচে তাকাতে দেখতে পেল পাভেল পুরো অফিস গেটআপে রেডি হয়ে দাঁড়িয়ে দারোয়ানের উদ্দেশ্যে চেঁচাচ্ছে। ভাইয়ের সামনে দারোয়ান লোকটাও মাথা নিচে করে দাঁড়িয়ে আর আগে ফুসছে পাভেল। কি হচ্ছে এগুলো? দিনের বেলায় বাড়ি জিনিস চুরি হয়ে যায় আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। প্রিয়ন্তী উপর থেকে ডাক দিল ভাইকে। কি হয়েছে ভাইয়া? পাভেল মুখ তুলে তাকালো উপরে, বিরক্ত গলায় বলল, আর বলিস না, 2 দিনের জন্য বাসায় ছিলাম না,
আজ আসতে না আসতেই দেখি গেটের সামনে রাখা ফুলের টবগুলো গায়েব। দিন দুপুরে মানুষের বাড়ির জিনিস চুরি হয়ে যায়, এমন হলে এই দেশে মানুষ থাকবে কি করে? অমনি মেয়েটার মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল আরেক দফা। চোরের শব্দটা হুড়মুড় করে এসে কানে বেঁধল ওর। অজান্তেই কয়েকবার ঢুক গিলল। নিচে দাঁড়িয়ে পাভেল তখনও চেঁচিয়ে যাচ্ছে। ওর ভাই আজ আর থামবে না। ফুলগুলো মিতারের ভীষণ পছন্দের নাকি। ওপর থেকে প্রেমতে আপনা আপনি বিড়বিড় করে বলল তখন, গন্ডগোল তো একটা আমিও করে ফেলেছি ভাইয়া। বইয়ের পছন্দের টপ চোরের দায়ে এভাবে বকছো, তাহলে ব্যাটা আমায় নিজের অতি পছন্দের মাছ চোরের দায়ে আবার সত্যি সত্যি ফুলে না চড়িয়ে দেয়। এজন্যই বলে ভাবিয়া করেও কাজ করিয়া খাইও না বাস। কোয়ার্টারের ভেতরটা তুলনামূলক বড্ড শান্ত আজ। অর্ণব আর ফাহিম ইতিমধ্যেই সোফা দখল করে বসে পড়েছে। আর রুমটা অবশ্যই তাজধীরেরই। কেন জানি না সবার রুম ছেড়ে ছুড়ে ওরা ওনার রুমের সেই আড্ডার আসর বসায়। স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে। পা তুলে আরাম করে হেলান দিয়ে বসে আছে অর্ণব। দেখলে ভাববে এটা কোনো মিলিটারির কোয়ার্টার না, নিজেদের বাড়ির ড্রয়িং রুম বোধ হয়। ভাই একটা কথা বলি। বল, আবার কি আইডিয়া মাথায় আসছে? অর্ণব গম্ভীর মুখ করে বলল, এই মিশন শেষ হইলে আমি বিয়ে করবো, ফাইনাল। তুই আগে মিশন থেকে বেঁচে তো ফিরায়, তারপর বইয়ের কথা ভাবিস। অর্ণব গম্ভীর হয়ে বলল, না ভাই, লাইফের কোনো গ্যারান্টি নেই, তাই ভাবতেছি আগে বউ তারপর দেশ। দেশের আগে বউ? শালা, তোরে কোর্ট মার্শাল করে দেবো শুনলে। বউ তো দেশেরই সম্পদ। মহান যুক্তি দাঁড় করালো অর্ণব তখন। বিছানার এক পাশে পা হেলিয়ে বসে আছে তাজধীর। কুলের পর ল্যাপটপ, চোখ নিবদ্ধ স্ক্রিনে। অধীর মনোযোগে তার সেখানে। আঙুলগুলো কিবোর্ডে চালাচ্ছে অতি দ্রুত। মাঝে মাঝে ফাইল ওপেন করে নতুন কিছু ইমেল চেক করতে ব্যস্ত হয়ে পড়ছে। উপস্থিত দুজনেই এহেন অপ্রাসঙ্গিক কথার উত্তর দেয় তো দূর, মাথা ঘামানো না পর্যন্ত। আর সেই মুখ্যম সুযোগটাই লুফে নেয় অর্ণব। ফাহিম জানে তাজধীর নিজের কাজে ডুবে থাকলে সামনে যুদ্ধ লাগলেও বলবে না। সামনে যে ওদের একটা মস্ত বড় মিশন অ্যাটেন্ড করতে হবে, সেদিকেও বিন্দুমাত্র ভ্রুক্ষেপটুকু নেই। এর অবশ্যই কারণও আছে। তাজধীর যেখানে পুরো দায়িত্বটা তাজধীরের কাঁধে, সেখানে ওরা এক বুক স্বস্তি নিয়ে অংশগ্রহণ করতে পারে নির্দ্বিধায়। জানে সে সব কিছু সামনে নিবে। অর্ণব আবারও শুরু করলো, আমার এই এক জীবনে বউয়ের খুব অভাব বোধ করছি, বুঝছিস? ফাহিম ভ্রুকুচকে বিচলিত হয়ে জানতে চাইল, মানে? এই যে বিয়ে, বউ, বাসর, এইগুলা লাইফে মিসিং হয়ে জীবনটা নিরামিষ পানশিটে বানিয়ে দিয়েছে। একটা মিস্টেক করেছিস। মোস্ট ইম্পর্টেন্টলি আর একটা ব্রেন হবে, ওটা মিসিং। তোর মিশনের বিপটা পড়েছিস? হাত দিয়ে ল্যাপটপের মাউস স্ক্রল করতে করতে ঠান্ডা গলায় বলে উঠল তাজধীর। কিছু সময়ের জন্য ভরকে গেল উপস্থিত বাকি দুজন। কি সুন্দর একখানে আলোচনা চলছিল, আর এই ছেলেটা সব কিছুর ভিতরে পা হাত ঠুকিয়ে দিল। এটা যদিও নতুন কিছু নয়। তখনই দরজাটা ঠাস করে খুলে ঢুকল শাহরুজ। ঢুকে একবার ঘরের সবাইকে স্ক্যান করলো, বলল বিরক্তিতে, খুব ফ্রি টাইম চলছে বুঝি? ফাহিম আস্তে করে পা নামিয়ে বসলো। অর্ণব সোজা হয়ে বসলো। শাহরুজ সরাসরি তাজধীরের দিকে তাকালো, প্রশ্ন ছুড়ল, ফাইলগুলো চেক করেছিস? তাজধীর চোখ না তুলিয়ে জবাব দিল, হ্যাঁ, ধরতে পেরেছিস কিছু? কিছু মুভমেন্ট আছে, বাট নোট কনফার্ম ইয়েট। তোরা এইভাবে হাসাহাসি করেছিলি কেন? বাইরে থেকে তোদের হাসির শব্দ পাওয়া যাচ্ছে, স্যার শুনলে কি ভাববে? শাহরুজের ধমকেই কাজ হলো বোধ হয়। বাদ দিল সে টপিক। তবে একটু পরপরই অর্ণব বারবার মোবাইলটা হাতে নিচ্ছে, স্ক্রিন অন করছে আবারও অফ করছে। ফাহিম আর চোখে তাকিয়ে বলল, কিরে, বোমা ডিফিউজ করার টাইম গুনছিস নাকি? এতবার টাইম চেক করছিস কেন? তার থেকেও ইম্পর্টেন্ট। ঠিক 7টা বাজতেই মোবাইলটা তুলে সঙ্গে সঙ্গেই কল লাগালো কাউকে। পাশ থেকে ফাহিমকে ইশারে বলল চুপ থাকতে। কলটা ডিরেক্ট ভিডিও করা হয়েছে। ওপাশে কিছুক্ষণ রিং হতেই কল রিসিভ করা হলো। স্ক্রিনে ভেসে উঠলো একটা হ্যাংলা পাতলা মেয়ের চেহারা। দেখতে অনেকটাই অর্ণবের মতোই। ভেজা চুল মুছতে মুছতে এগুচ্ছে সামনে। দেখে মনে হচ্ছে সবে ফ্রেশ হয়ে এসেছে। অর্ণব প্রশ্ন ছুড়ল সোজা সাপটা, কি রে, কি করছিস?
ফারহানা চোখ খুলতালো, বলল বিরক্তিতে, আমি কি করছি জিজ্ঞেস করার জন্য তো ফোন দিস নাই তুই। যেটার জন্য ফোন দিস সেটা বল। এই তোরে কতবার বলছি আমি তোর বড় ভাই, একটু রেসপেক্ট দিয়ে কথা বলবি। এই তুই তুকারি বাদ দিবি। পারবো না, অভ্যেস হয়ে গেছে। পাশে বসা ফাহিম মুখ চেপে হাসছে। অর্ণব চোখ রাঙালো বন্ধুকে, পরপর বলল আবারও, ওইটা কই? ফারহানা বিরক্তিতে বলল, আপনার প্রাণ পাখি সামনেই বসা। অর্ণব গম্ভীর হয়ে গেল তৎক্ষণাৎ, পাল্টালো মুখভঙ্গি। ডাক শুনতে পাচ্ছে না? ফারহানা এবার ফোনটা ঘুরে নিল ব্যাক ক্যামেরায়। স্ক্রিনে দেখা গেল স্টাডি টেবিলে বইয়ের উপর মাথা হেলিয়ে দিব্যি আরামসে ঘুমাচ্ছে রুমু, অর্ণবের ফুফাতো বোন। এবারে এসএসসি পরীক্ষার্থী। অর্ণব চোখ স্থির করে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর হঠাৎ বলে উঠল, এভাবে ঝিমুচ্ছে কেন? রাতে কি ঘুমাই নাই? পড়াশোনা করিস নাকি দুইজনে বসে বসে ঝিমুস শুধু? ফারহানা তীক্ষ্ণ গলায় বলল, আজকে ম্যাডামের মন খারাপ। এসে শুনলাম ফুপু বকছিল নাকি, কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে এসে। অর্ণব ভ্রু কুচকালো। কেন? রেজাল্ট নিয়ে টেনশন করছে ফুপু, পড়া নিয়ে বকাঝকা করেছে বোধহয়। অর্ণব দাঁত চেপে বলল, আমার বউটারে এক্ষুনি এত অত্যাচার করস? পরীক্ষার আগে রেজাল্ট নিয়ে এত টেনশন? বিয়ের আগে তো তাহলে বাচ্চার জন্য আমার হাইয়া টেনশন দেওয়া শুরু করবে এই মহিলা। তোরে ফুপু মেয়ে দেয় কিনা সেটা দেখ আগে। কানের নিচে দুটো লাগাবো কষিয়ে। ভালো কথা মুখ দিয়ে বের হয় না। সব কিছু রেডি রাখ, এবার পরীক্ষাটা শেষ হলেই এসে নিয়ে আসবো সঙ্গে করে। বউ ছাড়া থাকা যাচ্ছে না রে, কষ্ট হয় খুব। আচ্ছা এখন রাখি, পড়াতে বসবো। খেয়াল রাখিস ওর। বলে লাইন কেটে দিল অর্ণব। অমনি পাশে থাকা ফাহিম চেঁচে উঠল, ওরে শালা, তলে তলে এত কিছু! এই জন্যই তো বলি ভাত খাইতে বলিস, কিন্তু প্রতিদিন এই টাইমে ফোন দিতে বলিস না কেন? আজকে একেবারে হাতে নাতে ধরা। অর্ণব গা ছাড়া ভঙ্গিতে বলল, স্পেশাল কেস মামু, তো ওসব তোমরা বুঝবে না। এটা স্পেশাল না, ক্রিমিনাল কেস। শেষমেশ কিনা পিচ্ছি কাজিনের উপর তোর নামে তো ভালো পেপার মামলা হবে শালা। এই তোরা থামবি বাল। শেহরুজের পরপর ধমকেও চুপ হলো না অর্ণব, উল্টো গা ছাড়া ভাব নিয়ে টেনে টেনে বলল, জলে জলে জলে। জ্বলবেই তো। জীবন আজ পর্যন্ত এরা দুজন কোনো রিলেশন তো কোনো মেয়ে একবারই এদের সামনে আসছে কিনা আমার ডাউট। একটার তো মুখের নকশা দেখলে মেয়েরা ভয় পালা, আরেকটা তাজদেরকে ইশারা করে, ওইটার সমস্যা তো আজও ধরতে পারলাম না। এক্স্যাক্টলি মেইন প্রবলেমটা কই? চেহারা সুরত দেখতে মাশাল্লাহ, তারপরও মেয়ে দেখলে যেমন অ্যালার্জির মতো দূর দূর করে, আমার তো এখন এর আগাগোড়া নিয়ে টেনশন হচ্ছে। দুইটাই শালা নিরামিষ। এবার বাড়ি থেকে আসার পথে হারবাল নিয়ে আসবো, খেতে না চাইলেও জোর করে খাওয়াবো। চাচা চাচু ডাকটাও তো শুনতে হবে এই জীবনে। শাট আপ ইডিয়ট। শেহরুজ পুনরায় গর্জে উঠলেও নিরুত্তর তাজধীর। বিশেষ কোনো হিলদুল লক্ষ্য করা গেল না ওদের কথার পরিপ্রেক্ষিতে। আনমনা হয়ে বসে আছে সে। নিরামিষ কথাটা কানে যাওয়ার পর থেকেই এই আনমনা ভাব লক্ষ্য করছে শেহরুজ। না হলে এতক্ষণে, তার আগে সে রামধমক দিয়ে উঠত। ততক্ষণে কি মনে করে যেন তাজধীর পাশে থাকা ফোনটা হাতে তুলে নেয়, পরপর 2 সেকেন্ড নেড়ে পুনরায় ফেলে রাখে বিছানায়। আড্ডার আসরের রীতি ঘটিয়ে আপাতত গোল হয়ে বসেছে সবাই। তাজধীর আগের জায়গাতেই বসে আদেশ দিল সবাইকে, অপারেশন কোড কালো জোয়ার, টার্গেট কক্সবাজার উপকূলের বাইরে, ডিপ সি রুট। ইন্টেল বলছে একটা আন্তর্জাতিক স্মাগলিং নেটওয়ার্ক এই রুট দিয়ে অস্ত্র চালান করছে, লোকাল সাপোর্টও আছে। ফাহিম ভ্রু কুচকালো। লোকাল মানে? ভেতরের লোক। এই অপারেশনের সবচেয়ে বড় সমস্যা টার্গেট ভিজিবল না। অর্ণব নিচু গলায় বলল, ঘাপটি মেরে আছে। এক্স্যাক্টলি। তাজধীর মাথা নাড়ল, তারপর একে একে সবার দিকে তাকালো, বলল, অর্ণব, তোর কাজ ডাটা ট্র্যাকিং, কমিউনিকেশন, সিগন্যাল, যে কোনো ডিজিটাল মুভমেন্ট সব নজরে রাখবি। ওরা কোথা থেকে আসছে, কোথায় থামছে, আমি লাইভ আপডেট চাই। সব কিছু মিন্স এভরিথিং। অর্ণব মাথা ঝুঁকালো।
ডান। সেহেরোস, তুই স্নাইপার কভার দিবি, দূর থেকে ক্লিন শট মারবি, কোনো মিস যেন না হয়। আর ফাহিম, তুই আন্ডার ওয়াটার ইউনিটে থাকবি, যেখানে আমরা যেতে পারবো না সেখানে তুই যাবি। বিষয়টা যতটা ইজিলি দেখাচ্ছিস ততটাও না, কিন্তু এটার সঙ্গে বড় কোনো চক্রের হাত রয়েছে, যার হাত সরাসরি আন্ডারওয়ার্ল্ড পর্যন্ত চলে, তাই কোনো ভুল চলবে না। গড দ্যাট। ঢাকার অভিজাত বিজনেস জোনের মাঝখানে দাঁড়িয়ে থাকা সবচেয়ে নজর কাড়া কাছে মোড়া সূর্য ভবনে ARJ কর্পোরেশন দেশের অন্যতম বিলাসবহুল কর্পোরেট অফিস। 10 তলায় বিল্ডিংটার ভেতরে প্রবেশ করলেই চোখ আটকায় এর মার্বেল ফ্লোর, ক্রিস্টাল লাইটিং আর দেয়ালে মিনিমালিস্ট আর্টে। টপ ফ্লোরের গ্লাস এনক্লোজড কনফারেন্স রুমটা আজকের মিটিংয়ের জন্য প্রস্তুত। দীর্ঘাল টেবিলের চারপাশে বসে আছে বাংলাদেশের নাম করা কর্পোরেট প্রতিনিধি, সাথে বিদেশি ক্লায়েন্টরাও। সবাই মূলত অপেক্ষা করছে একজনের জন্য, কোম্পানির CEO জেনিফার রাজ। অবশেষে নির্দিষ্ট সময়ে তার পায়ের হাই হিলের শব্দ ভেসে এলো করিডর জুড়ে। অটোমেটিক সেলফ কন্ট্রোল কাচের দরজাটা খুলে গেল নিজে নিজেই। সাথে সাথে দৃষ্টিগোচর হলো কালো ফর্মাল স্যুটে মোড়ানো এক নারী দেহ। খোলা চুলগুলো মিডিয়াম সাইজের, ড্রেসের সাথে ম্যাচিং করা পায়ের জুতোর কালারটাও। আর নিউড মেকআপের আস্তরণে থাকা নারীকে প্রথমে দেখায় বোঝার সাথে নেই তার জন্মস্থান বাংলাদেশ। হলিউড সিনেমার দেখানো অত্যন্ত বিত্তশালী পরিবারের কোনো রাজনৈতিক ঘরের এক রগা রুষ্টভাষী গুরু গম্ভীর পার্সোনালিটি সম্পূর্ণ মেয়ে মনে হবে হয়তো। তাকে দেখতে কক্ষে উপস্থিত বয়সে ছোট বড় সকলেই একযোগে দাঁড়িয়ে গেল। মেয়ে হলেও এর মধ্যে হাতে গোনা দু একটা মেয়েরে বৈশিষ্ট্য ছাড়া লক্ষ্য করা যায় না অন্য সব কিছুই। স্বভাব ছেলেদের থেকেও এগিয়ে। জেনিফার এগিয়ে গিয়ে বসে সিটে। বসতে বসতে আওড়ায় গম্ভীর গলায়, শিট। বলা সবেই বসে পড়ে যে যার জায়গায়। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পাশে ফাইল খুলে প্রস্তুত। ততক্ষণে মিটিং শুরু হলো, প্রেজেন্টেশন চলছে, ডাটা শেয়ার হচ্ছে। কেউ অপ্রয়োজনীয় একটা শব্দ উচ্চারণ করল না। এর মাঝে একজন বিদেশি ক্লায়েন্ট, সম্ভবত নতুন, ঠোঁট প্রশস্ত করে হেসে উঠে দাঁড়ালো। নাইস টু ফাইনালি মিট ইউ, মিস জানিফার। বলে বলে হাত বাড়িয়ে দিল সম্মুখে হ্যান্ডশেকের উদ্দেশ্যে। চারপাশে উপস্থিত সকলের চোখ কপালে। পরিস্থিতি অস্বাভাবিকভাবে কিছুটা আঁচ করতে পেরে রীতিমতো থমকে গেছেন প্রত্যেকে। জেনিফার তাকালো নির্লিপ্ত, তবে বাড়ালো না হাত। লোকটা তখন হাত বাড়িয়ে রেখেছে ওর অভিমুখে। ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রানয় সামান্য এগিয়ে সে ভদ্র স্বরে জানলো তাকে। ম্যাম, ডাজেন্ট টু হ্যান্ডশেক। লোকটি একটু ইতস্তত করে বসে পড়লো জায়গায়। অপ্রস্তুত হাসি মেখে প্রত্যুত্তর করলো, ও আই সি, শ্যাল উই। জেনিফারের উক্ত বাণীতে থামিয়ে রাখা মিটিং শুরু হলো পুনরায়। সময় নিয়ে শেষ হলো কনফারেন্স। শেষ হতে না হতেই সবাই রুম ছাড়লো তাড়াহুড়োয়। কক্ষ থেকে বেরিয়ে হাফ ছাড়লো অনেকেই। জেনিফার উঠে দাঁড়িয়ে চলে গেল নিজের পার্সোনাল কেবিনে। স্বভাবতই এটা এই অফিসের অন্যান্য অফিসের বাকি অংশের থেকেও বিস্তর আলাদা। বড় গ্লাস ওয়াল, কালো সোনালি টুনে সাজানো পুরো ইন্টেরিয়র। এক কোণে মিনিমাল ডেকোর আর মাঝখানে বিশাল ডেস্ক। ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে সেখানে বসে সে। রুমে আসতে চোখে পড়ে দুজন গার্ডসের আওতাভুক্ত থাকা একজনকে। লোকটার নাম মোজাম্মেল জাফর, একজন নিম্নপদস্থ কর্মচারী। কাজ করে যাচ্ছে বিগত 9 বছর যাবৎ। চেয়ারের এক কোণে গুটে বসে আছে লোকটা। মুখ দিয়ে ঘাম ঝরছে অনবরত। পকেট থেকে টিস্যু বের করে মুছে যাচ্ছে সেই অবিরাম ধরধর করে ঝরা ঘামের রেশ। হাত কাঁপছে অনিয়ন্ত্রিতভাবে। বারবার নিজের আঙুল মুচড়ে যাচ্ছে অস্থিরতায়। কেন ডেকেছে এই আপদ তাকে? কিছু কি ভুল করেছে সে? মনে তো পড়ছে না তেমন একটা। গত 9 বছর যাবৎ নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে নিজের দায়িত্ব। তার এই ভাবনা চিন্তার মাঝে জেনিফার গিয়ে বসলো তার নিজস্ব চেয়ারটায়। বসতে বসতেই হাঁক ছাড়লো দাঁড়িয়ে থাকা গার্ডসদের উদ্দেশ্যে। মিস্টার জাফরকে এখনো খাতির আপ্যায়ন শুরু করিসনি? এর জন্য কি তোদেরকে আলাদা করে ইনভাইটেশন পাঠাতে হবে? বলতে না বলতে এতক্ষণ যাবৎ প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা 2 গার্ড হঠাৎই ঝাঁপে পড়ল লোকটার উপর। ম্যাডাম, ম্যাডাম।
বাকিটুকু বলার আর ফুরসত পেল না লোকটা। তার আগেই বলিষ্ঠ দেখি ওই দুজন এলোপাথারি মেরে যাচ্ছে লোকটাকে। লাথি ঘুষি কোনোটায় বাদ যায়নি, নির্দয়ভাবে মারতে শুরু করলো তারা। লোকটার মুখ বিকৃত হয়ে গেল যন্ত্রণায়, কাতরাচ্ছে, ছটফট করছে, চিৎকার করছে, নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তবু আকুতি জানিয়ে বলল অস্পষ্ট, ম্যাম প্লিজ, আমি কি করেছি? আমার ভুলটা তদন্ত বলুন। জেনিফার এতটা সময় ফাইল চেক দিয়ে যাচ্ছিল। কিছু কিছু জায়গায় তার সাইন লাগায়, সেখানে সিগনেচার দিয়ে থামে সে। এতক্ষণের জন্য একবারও তাকায়নি সেখানে চোখ তুলে। লোকটার রাহাজারিতে একটা সময় বিরক্তিতে রনয়কে হাতের ইশারা করতেই লোকটার সামনে গিয়ে দাঁড়ায় রনয়। ম্যাডামের অফিসে কাজ করিস, অথচ ম্যাডামের রুলস ভাঙার সাহস কোথা থেকে পেলি তুই? জানিস না ম্যাডাম এসব পছন্দ করে না? কি করেছে আমি? অ্যাসিস্ট্যান্ট এবার আরও ঠান্ডা স্বরে বলল, গত কয়েকদিন ধরে যে অফিসে আসা নিউ এমপ্লয়িকে উত্ত্যক্ত করছিস, হ্যারাস করে যাচ্ছিস নিজের মেয়ের বয়সী মেয়েটাকে, সেসব কি ম্যাডাম দেখবে না ভেবেছিস? আর আজ তো তুই সবসময় অতিক্রম করেছিস। মেয়েটাকে বাজেভাবে স্পর্শ করতে যাওয়ার ঘটনা জানতে পারার পরও যে দিব্যি শ্বাস নিচ্ছিস, তার শুকরিয়া কর অন্তত। জেনিফারের হাতে ধরা তখন একটা গোল স্পিনার, সেটা আঙ্গুলের মাঝে রেখে ঘুরিয়ে যাচ্ছে সে। নির্লিপ্ত শীতল দৃষ্টি তার স্থির সেদিকেই। লোকটার চিৎকার কাকুতি কিছুই স্পর্শ করছে না তাকে। ম্যাম প্লিজ, আমি জানি না আমি। পরপর আবারও গার্ডসের খুশিতেই মাঝ পথে থেমে লোকটা, আর নাক থেকে গড়গড় করে গড়িয়ে পড়ছে রক্ত, মিশে যাচ্ছে তা মেঝেতে। অবশেষে প্রচণ্ড বিরক্তিতে উঠে দাঁড়ালো জেনিফার, হাতের ইশারায় বোঝালো ওদের থামতে। থামলো গার্ডরা। গার্ডদের থামতেই লোকটা মনে কিছুটা বল পেল, সেই জোরে জানালো আকুতি ভরা অনুরোধ, হাত জোর করে মিনতি করলো। ভুল হয়ে গেছে ম্যাডাম, মাফ করে দিন শেষবারের মতো। আর কখনো করব না এমনটা। এই শেষবারের মতো ক্ষমা করে দিন আমায়। আমার ঘরে ছোট ছোট দুটো বাচ্চা আছে। জেনিফার এগিয়ে গিয়ে দাঁড়ালো লোকটার সামনে। কোনো পূর্বাভাস ছাড়া আকস্মিক নিজের পায়ের উঁচু হিলটা তুলে সরাসরি লোকটার ডান হাতের উপর চেপে ধরল। সেই হাত, যে হাত দিয়ে সে স্পর্শ করতে চেয়েছিল একটি নিরীহ মেয়ের বয়সী নারীকে। ভয়ঙ্কর এক আর্তনাদ বেরিয়ে এলো লোকটার বুক ফুলে। থামলো না তখনও জেনিফার, বরং আরো জোরে চাপ দিয়ে দাঁড়িয়ে থাকলো নিটল। শরীরের সমস্ত ভর ঢেলে দিল ওই এক পায়ে। বারডা ব্র্যান্ডের হিলের ধারালো প্রান্তটা মাংসের ভেতরে ঢুকে যাচ্ছে যেন। লোকটার ছটফটানি বাড়ল বহু গুণে, কিন্তু গার্ডরা শক্ত হাতে তাকে চেপে ধরে রেখেছে, নড়তে দিচ্ছে না। জানি বা রাজের পার্সোনাল ডিকশনারিতে ক্ষমা বলে কোনো শব্দ সংখ্যা নেই। হাতের তালুর উপর পা ডাবে রেখে ইশারায় রনয়কে বলল কিছু একটা দিতে। আর রনয়ের জন্য ওই ইশারাটুকু যথেষ্ট। চটজলদি টেবিলে থাকা একটি বিশেষ প্যান এনে তুলে দিল তার বারান্ত হাতটায়। সিলভার রঙের ধারালো সরু প্যানটা আঙ্গুলের ফাঁকে ঘুরে ঘুরে দেখলো একবার, এক ঝটকায় সামনে ঝুঁকে পড়লো। এরপর পেন্সিলটা সোজা করে লোকটার ডান চোখের কোনায় ঢোকাতে যাবে, মাত্র ইঞ্চি পরিমাণ দূরত্ব কি অমনি রুমে প্রবেশ করে কেউ একজন, ডেকে উঠে পেছন থেকে অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে, ম্যাম একটা গুড নিউজ আছে আপনার জন্য। স্যার ব্যাক করেছে আগামীকাল, কোয়ার্টারে আসেন আপাতত। বারান্ত হাতটা থেমে গেল মাঝপথে। এতক্ষণ যাবৎ থাকা গম্ভীর মুখটার সঙ্গে সঙ্গেই দৃষ্টিগোচর হলো এক টুকরো স্নিগ্ধ প্রশান্তির স্পর্শ। আর নরম হয়ে এলো মুহূর্তেই ভেতরটা। প্যান্টটা হাতে চেপে ধরেই একবার লোকটার দিকে অসহায় চোখে চেয়ে আওড়ালো, তোর ভাগ্য ভালো, অনেক দিন পর এমনটা আমার তৃপ্ত হয়েছে। বুকের ভেতর থাকা অদম্য যন্ত্রণার ছটফটানি কমেছে, ভালো লাগছে ভীষণ, মনটাও ভালো। আপাতত তোকে আর স্পর্শ করে হাতটা নোংরা করতে চাচ্ছি না, যা। বলেই গার্ডদের ইশারায় বলল রুম ক্লিন করতে। সেই সাথে পায়ের জুতোগুলো খুলে রাখলো এক পাশে। রনয়কে বলল জুতোর ব্যবস্থা করতে। পাশ থেকে এয়ারপোর্ট গুজে দাঁড়িয়ে থাকা রনয় বিড়বিড় করে বলে উঠল, গতকালই কিনা ৮০,০০০ টাকার জুতো শেষ। বড়লোকদের বড়লোক ব্যাপার স্যাপার, সমস্যা নাই। ড্রাই ক্লিন করে সেল দিলেও মোটা অঙ্কের অ্যামাউন্ট পাওয়া যাবে। তারপর তারপর গুনে গুনে পেরিয়ে গেছে ঠিক ১৬টা দিন, কত শত ঘন্টা, কত হাজার মিনিট।
সবকিছু তো আগের মতোই আছে, আগের মতো আছে প্রিয়ন্তীও। প্রয়োজন মতো হাসি, কথা বলে, স্বাভাবিক থাকার ভানও করে, কিন্তু ভেতরে ভেতরে সে দগদগে গায়ের ক্ষতটা শুকোয়নি আজও। কত চেষ্টা করেছে লোকটাকে ভুলতে, নিজের সঙ্গে জোর করেছে, সংগ্রাম চালিয়েছে, তবে দিন শেষে হেরে গেছেও, পারছেই না। লোকটাকে ভুলার ক্ষমতা নয়, বরং লোকটার ওর প্রতি ওইরকম ব্যবহার যেটা যাওয়ার আগে করে গেছে, সরাসরি প্রত্যাখ্যানের বিষয়টা। তবে প্রিয়ন্তীর একটা হিডেন গুণ আছে বলা বাহুল্য। কারোর সামনে দুর্বল হয়ে পড়ে না মেয়েটা, বুঝতে দেয় না কাউকে কিছুই। এই একগুঁয়েটুকুই আঁকড়ে ধরে আছে গত 16টা দিন যাবৎ। সেই দিন সকালটা ছিল পহেলা বৈশাখ। পহেলা বৈশাখকে ঘিরে প্রিয়ন্তীর একটা সময় কত জল্পনা কল্পনা ছিল, কি কি করবে, কোথায় কোথায় যাবে। 2 মাস আগে থেকে বান্ধবীর সঙ্গে মিলে প্ল্যান কষা শেষ। তবে এবারে পহেলা বৈশাখও পারেনি প্রিয়ন্তীর মন রাঙাতে। নিত্যদিনের মতো আজও নিজের রুমে বসেছিল, বের হয়নি কোথাও। তখনই দরজায় নক করে ভেতরে ঢুকে পাভেল, বলে, প্রিয় শোন, জি ভাইয়া। 3 দিন পর আমার এক ফ্রেন্ডের বোনের বিয়ে, আগামীকাল বাদ পরশু গায়ে হলুদ, তাই তোকে জানিয়ে গেলাম। খুব কাছের ফ্রেন্ড তো, আমাকে তো বলেছে এখন থেকেই ওদের বাড়ি জয়েন করতে। খুব আস্তে করে মাথা তুলে বলল প্রিয়ন্তী। ও মানে আমাকেও যেতে হবে? আমি না গেলে হয় না? পাভেল ভ্রু কুঁচকে বলে, এটা কেমন কথা প্রিয়, মাথা ঠিক আছে তোর? তোকে ছাড়া আমরা একা যাব? আর যেতে চাচ্ছিস না কেন হঠাৎ? এই তোর কি হয়েছে বলতো আমায়? খুব করে দেখছি বাড়ি থেকে বেরোস না, ভার্সিটিও যাস না, সারাটা দিন ঝাপটি মেরে রুমে করিসটা কি তুই? এমনি ভাইয়া, ভালো লাগছে না তাই বলেছিলাম। আচ্ছা যাব। সব সময় নিজের মতো করে চলা যায় না প্রিয়, এটা ফ্যামিলি ইনভাইটেশন। বুঝেছি ভাইয়া। আর শোন, আজকে মিতালিকে নিয়ে মার্কেটে যাবি, যা যা লাগবে ড্রেস, জুয়েলারি সব কিনে আনবি, দুজনে একসঙ্গে গিয়ে। আজ কি? হ্যাঁ আজকেই, আজকে না পারলে কাল যাবে। ঠিক আছে ভাইয়া। এখন নিচে যা, তোর ভাবি ডাকছে তোকে, কি যেন বানিয়েছে বললো। কিরে উঠছিস না কেন? অগত্যা উঠে দাঁড়ালো প্রিয়ন্তী। ভাইয়ের কথা ফেলার সাহস ওর নেই, ভয় পাইছে খুব। বিষয়টা আসলে ভয় না, মান্য বলা চলে এক প্রকার। প্রবল ভালোবাসাও কাজ করে এখানে। পাভেল আর দাঁড়ালো না, বোনকে শাসিয়ে নেমে গেল নিচে। সকালটা ভাইয়ের কথা মতো ভাবির সঙ্গে ব্যস্ততায় পার করলেও অলস দুপুরটা আবার ওকে ফিরিয়ে নিয়ে এলো সে একই জায়গায়। বিছানায় এক কোণে হেলান দিয়ে বসে বসে উপন্যাসে বই পড়ছেও। জানালার ফাঁক গলে ঢুকে পড়া রোদের সরু রেখাগুলো লম্বা হয়ে পড়েছে মেঝেতে। আজকাল আর তেমন একটা বাইরে বের হয় না ও, অতি প্রয়োজন ছাড়া নয় বলা চলে। নিজের ঘরটাতে এখন ওর সবচেয়ে বেশি স্বস্তি লাগে। এই নিয়ে অবশ্য শ্রেয়ার রাগের শেষ নেই। কদিন পরপরই চড়াও হয় মেয়েটা। কেন এভাবে নিজেকে গুটিয়ে নিচ্ছে, কেন ভার্সিটি যাচ্ছে না, এসব নিয়ে হাজারো প্রশ্ন শ্রেয়ার। গত 16 দিনে মাত্র 3 দিন ভার্সিটিতে গিয়েছে প্রিয়ন্তী। বাইরে টুকটাক প্রয়োজনে 1 দিন 2 দিন বের হয়েছিল, এই পর্যন্তই। এই অল্প কদিনে ওর মন বেশ কিছু সন্দেহের সৃষ্টি হয়েছে। প্রথম ব্যাপারটা খুব একটা আমলে নেয়নি প্রিয়ন্তী, ভেবেছিল ভ্রম বা হয়তো অতিরিক্ত ভাবনার ফল। কিন্তু সময়ের গতিতে অনুভূতিটা স্পষ্ট হতে শুরু করেছে। ওর মনে হয় বাড়ি থেকে বের হলেই কেউ ওকে অনুসরণ করে, কারোর দৃষ্টি ওর উপরেই নিবদ্ধ থাকে। ও যখন ঘুরে ফিরে তাকায়, খুঁজে বেড়ায় কাউকে ওর আশেপাশে, তখন কাউকে খুঁজে পায় না ও। কিন্তু এসব তো বাস্তবে হয় না। উপন্যাসে পাতে কত পড়েছে এসব, নিজে ভাবলে নিজের হাসি পায় ওর আজকাল। আর তার থেকে অদ্ভুত বিষয়টা ঘটে রাতের বেলা। প্রতিদিন একদম নিয়ম মেনে একই সময়ে নতুন নতুন অচেনা নাম্বার থেকে একটা মেসেজ আসে ওর, মাই, জাস্ট এতটুকুই, এর বেশি আর একটা শব্দও না। প্রথম ভীষণ অবাক হয়েছিল প্রিয়ন্তী। বারবার নাম্বারগুলোতে কল ব্যাক করেছে, কিন্তু তাতে বিশেষ কোনো সুরহাহা হয়নি। প্রতিবারই নাম্বার বন্ধ পেয়েছে। এই পুরো ব্যাপারটা এখনো কাউকে বলা হয়নি, শ্রেয়াকেও না, কারণ কথাগুলো নিজের কাছে কেমন অদ্ভুত শোনায় যে। মেয়েটা শুনলে নিশ্চয়ই আগের বারের মতো এবার ওকে উল্টো পাল্টা লজিক বুঝ দিতে আসবে। সকালের কড়া রোদটা এখন আর নেই, সেখানে ভর করেছে মেঘের আনাগোনা। বৈশাখের সে চেনা আবহ এটা। ওই সময় বাড়িতে এসে হাজির হয় শ্রেয়া। মিতালি গিয়ে দরজা খুলতে ঝড়ের মতো ভেতরে ঢুকে পড়ে মেয়েটা। লাল পাড়ের সাদাতে একটা সুতির শাড়ি পরেছে, খোলা চুল লাগিয়েছে বেলিমালা, মিলিয়ে মিলিয়ে কপালে একটা টিপও লাগিয়েছে। ভেতরে ঢুকে চারপাশে চোখ বুলিয়ে বলল, কোথায় সেই মহারানী? মিতালি হেসে বলল,
উপরের নিজের রুমে। ওঠেনি তাই না? শ্রেয়া সোজাসুজি উঠে এলো বান্ধবীর ঘরে। রুমে ঢুকতে বিছানায় হেলান দিয়ে বসে থাকা প্রিয়ন্তীকে দেখে কপাল কুঁচকে গেল ওর বিরক্তিতে। বলল, কিরে বিধবা মহিলা, আজকে পয়লা বৈশাখ আর তুই এভাবে বসে আছিস? প্রিয়ন্তীর নির্লিপ্ত স্বরে বলল, ভালো লাগছে না। কখন এসছিস তুই? শ্রেয়া আবার সত্যি ক্ষেপে গেল। ভালো লাগছে না মানে? কতবার বললাম বাইরে যাবে, একটু ঘুরবো, সন্ধ্যে সেসব। আমার ঘুম পাচ্ছে দোস্ত। আবহাওয়া দেখেছিস? এই আবহাওয়ায় বের হয় কেউ? বাইরে না বের হয়ে ভেতরে ধ্যানে বসলে দেখবি কিভাবে বের হয় কিনা। ওঠ এখন জলদি। প্রিয়ন্তী উঠতে না চাইলেও জোর করে উঠালো শ্রেয়া। সোজা গিয়ে কাবার্ড খুঁজে খুঁজে বের করলো একটা নীল রঙা শাড়ি। কালার কম্বিনেশনটা না গেলেও আপাতত তাতেই হবে ভেবে এক প্রকার জোর করে পরিয়ে দিল সেটা। আমি শাড়ি পরবো না। পরবি। শ্রেয়া চুপ। এরপর শাড়ির সঙ্গে মিলিয়ে কাছে এক থোকা নীল চুড়ি পরল। চুলগুলো খুলে গিয়ে নিজের সঙ্গে নিয়ে আসা বেলিমালাটা গুজলো সেখানে। এরপর টুকটাক সাজিয়ে ভালো করে ঠোঁট কামড়ে কিছুক্ষণ পরক করে নিয়ে বলল, একটা জিনিস মিসিং, তাকা আমার দিকে। প্রিয়ন্তীর সাথে সাথে ফুঁসে গিয়ে আপত্তি জানালো, এই না না, আমি কাজল দিব না। কেন? পরে চোখের নিচে কালি পড়ে যায় তাতে। ওটা মেয়েদের আরো সৌন্দর্য বাড়ায়, একটু একটু পড়লে কিছু হবে না, স্থির হয়ে চুপচাপ বস। শেষমেশ শ্রেয়ার জোড়াজুড়িতে চোখে কাজলও পড়ল। ঠোঁটে লাগালো পিঙ্ক লিপ গ্লস। সব শেষে একটু দূরে সরে দাঁড়িয়ে শ্রেয়া নিজেই বলল, ওয়াও, একদম পারফেক্ট। এখন চল বাইরে যাই। আমি কোথাও যাচ্ছি না। কি? ভালো লাগছে না, তুই গেলে যা। শ্রেয়া বিরক্ত হয়ে তাকালো। বাইরে ততক্ষণে মেঘের গর্জন আরো তীব্র হলো। আকাশটা পুরোটাই মেঘে ঠেকে গেছে। বৈরী বাতাস বইছে সুস্বাদ আওয়াজ তুলে। মিতালি নিচ থেকে উঠে এলো তখন। বাইরে গেলে বৃষ্টি হতে পারে, এর থেকে ভালো বাড়িতে বসে আড্ডা দাও তোমরা। শ্রেয়া একটু ভেবে হঠাৎ বলল, তাহলে ছাদে যাই ভাবি। প্রিয়ন্তী চোখের ইশারা করতে শ্রেয়া আবার বলল, ছাদে যেতে সমস্যা কি? কিছুক্ষণ চুপ থেকে শেষমেশ রাজি হলো। তিনজন একসাথে ছাদে উঠলো। ছাদে দাঁড়াতে এলোমেলো বাতাস এসে ছুঁয়ে গেল ওদের মুখ। মেঘলা আকাশটা অদ্ভুত সুন্দর রাজ। শ্রেয়া উত্তেজিত হয়ে ফোন বের করে বলল, এদিকে আয়, আগে ছবি তুলি। বলে গটাগট কয়েকটা ছবি তুলে ফেললো ওরা। এর মধ্যে মিতালি নিচ থেকে ট্রে করে চা নিয়ে এলো। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে মেঘলা আকাশ পানে চেয়ে চেয়ে চা খেলো অল্প স্বল্প। তিনজন বসে আছে নিরিবিলি। শ্রেয়া ফোন বের করে ভিডিও করছে ওয়েদারে। এই নীরবতার মাঝে হঠাৎ কি যেন মনে পড়লো শ্রেয়া। চোখ দুটো চকচক করে উঠল তাতে। আকস্মিক প্রিয়ন্তীর হাতে থাবা মেরে বলল, এই প্রিয়, একটা গান গানা। প্রিয়ন্তী চমকে তাকালো, কপাল কুঁচকে বলল, কি গানা? অনেকদিন তোর গান শুনি না। এই ওয়েদারে তোর গলায় গান শুনলে একদম জমে ক্ষীর হয়ে যাবে ব্যাপারটা। আমি আর গান? তাও এখন? অসম্ভব। এখনই গাবি তুই। আমার কথা রাখবি না দোস্ত? তোর জন্য সবাইকে ফেলে ফুলে বাড়ি আসলাম। এমনিতেই মনটা খারাপ, না করিস না প্লিজ। বললাম তো ভালো লাগছে না, গলায় সুর আসবে না ভাই। শ্রেয়া ঠোঁট বাঁকিয়ে তাকালো। তোর কোনো কিছুই ভালো লাগে না এখন, তাই না? 2 দিন পর আমাদেরও ভালো লাগবে না। 3 দিন পর তোর ভাই ভাবিকেও ভালো লাগবে না। 4 দিন পর দেখা যাবে নিজেকেও ভালো লাগছে না। 5 দিন। হয়েছে হয়েছে, থাম থাম, গাইবো। খুশি এবার? মিতালি এতক্ষণ চুপচাপ শুনছিল সবটা। পাবেলের মুখে বেশ কয়েকবার শুনছিল প্রিয়ন্তী ভালো গান গাইতে পারে। ওর গানের গলা নাকি ওর শাশুড়ির মতো। ভদ্র মহিলা, খুব সুন্দর গান গাইতেন, তবে সরাসরি কখনো শুনিনি এর আগে। কৌতূহল চোখে বলল তাই। তুমি গান গাইতে পারো প্রিয়? পারে না মানে? স্কুল কলেজে কত প্রাইজ পাইছে এই মেয়ে জানেন? এত ভালো ট্যালেন্ট কেউ হাইড করে রাখে? মিতালির চোখ যেন আরো বড় হয়ে গেল বিস্ময়ে। বলল, ও মা, সত্যি নাকি? প্রিয়ন্তী একটু অস্বস্তিতে পড়ল, বলল ইতস্তত করে, অমন কিছু না ভাবি, ও সবসময় একটু বাড়িয়েই বলে। তুমি জানো আমার গান শুনতে খুব ভালো লাগে। ভাইয়া তো আমায় একবার গানের ক্লাসে ভর্তিও করিয়েছিল। তবে সবাইকে দিয়ে তো সব কিছু হয় না। আমার গলার স্বর সুন্দর না, মোটা, তাই ছেড়ে দিয়েছি। প্রিয়ন্তীর মনটা কেমন নিকড়ে উঠে আকস্মিক। নিজেকে সামলে দিতে দিতে শুনতে পায় পাশ থেকে উঠে যাচ্ছে শ্রেয়া। এক ছুটে সোজা দৌড়ে নিচে, পরক্ষণে আবার হাঁপাতে হাঁপাতে উঠে এলো। হাতে ধরা একটা গিটার, ওটা প্রিয়ন্তীরই। কয়েক বছর আগে পাবেল কিনে দিয়েছিল সেটা। এই নে।
গিটারটা সরাসরি প্রিয়ন্তীর হাতে গুজে দিয়ে থামে শ্রেয়া। প্রিয়ন্তী একেবারে হতবাক তাকায়, বলে, তুই এটা এনেছিস কেন? তো কি হয়েছে, আজকেই প্রথম ধরলাম নাকি এটা? আমি গাইবো না, সর। প্লিজ দোস্ত। পাশ থেকে মিতালি অনুরোধ করলো। গাও না প্রিয়, খুব ইচ্ছে হচ্ছে শুনতে। দুইজনের মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল প্রিয়ন্তী। হার মানল অবশেষে। গোল হয়ে গিটারটা হাতে নিয়ে বসলো। আঙ্গুলগুলো আলতো করে ছুঁয়ে গেল গিটারের চিকন সরু তারের উপর। হাওয়াটা একটু জোরালো হয়ে উঠছে ততক্ষণে। ড্রিম ড্রিম শব্দ তুলছে। দূরে কোথাও বিদ্যুৎ চমকালো বোধ হয়। প্রিয়ন্তীর শাড়ির আঁচলটা ঠিক করে গান ধরল। ঝড়ো বাতাসে খুলে রাখা চুলগুলো উড়ে এসে ছুঁয়ে যাচ্ছে মুখ। মেয়েটা গানের সুর ধরতে এতক্ষণে মুগ্ধ নয়নের পাশে বসে থাকা মিতালির ধ্যান ভাঙল। কি মনে করে যেন ফোন বের করে ভিডিও অন করে রাখলো এই মুহূর্তটা ধরে রাখার জন্য। এত সুন্দর জিনিস ফোনে বন্দী না করে রাখা যায় কি? মেয়েটা গায়ে এত সুন্দর। দীর্ঘ শ্বাসরুদ্ধকর এক অপারেশন শেষে অবশেষে ঘাটিতে ফিরেছে টিম লেভায়াথান। তখন বিকেলের আলো ম্লান হয়ে এসেছে কেবল। মিশন শেষ করে ফেরার সময় এই মুহূর্তটা প্রতিবারই অন্যরকম হয়। শরীরে বাসা বাঁধে ক্লান্তিরা। অচল হয়ে পড়ে এক একজন। জাহাজ থেকে নামতে অপেক্ষামান ঊর্ধ্বতন কর্মকর্তারা একে একে এগিয়ে এলেন। চোখে মুখে চাপা গর্ব নিয়ে আহ্বান জানাচ্ছেন সকলকে। অপারেশন সফল হয়েছে, জয়ী হয়ে ফিরেছে টিম। আর সেই সাফল্যের কেন্দ্রবিন্দুতে যে নামটা সবচেয়ে উজ্জ্বল হয়ে ফুটে ওঠে সেটা হলো তাজরিদ সিদ্দিক আজান। একজন সিনিয়র অফিসার এগিয়ে এসে দৃঢ়ভাবে তাজদিরের কাঁধে হাত রাখলেন। প্রশংসায় পঞ্চমুখ হয়ে বললেন, ইমপ্রেসিভ ওয়ার্ক লেফটেন্যান্ট কমান্ডার। এই লেভেলের এক্সিকিউশন এটা সবাই পারে না। তোমার ওপর ভরসা করা যায়। প্রতিবার প্রমাণ করে আমাদের আস্থা আরও বাড়িয়ে দাও তুমি। গ্রেট জব। তাজদির সংক্ষিপ্তভাবে মাথা ঝুঁকালো শুধু। তার মধ্যে আলাদা কোনো আনন্দ কাজ করলো না। আর তার এই স্বভাবটাই তাকে সবার থেকে আলাদা করে তোলে। পাশেই দাঁড়িয়ে ছিল অর্ণব, ফাহিম আর শেহেরোজ। অল্প কিছুক্ষণ পর সবাই নিজেদের কোয়ার্টারে ফিরে এলো। আপাতত শরীরটা আরাম দিতে হবে, গভীর বিশ্রামের প্রয়োজন। কত দিন রাত জেগে জেগে পার করেছে সে হিসেব রাখে কে? তাজদির নিজের রুমে ঢুকে ক্যাপটা খুলে টেবিলের উপর রাখলো। তারপর গিয়ে বিছানার পাশে হেলান দিয়ে বসলো। এলিয়ে দিল শরীরটা। মাথাটা পেছনে ঠেকিয়ে কয়েক সেকেন্ড চোখ বন্ধ রাখলো। অমনি হুড়মুড় করে ঢুকে গেল অর্ণব, ফাহিম। অর্ণব ঢুকতে জুতা ছুঁড়ে দিল, সোফায় গায়ে নিয়ে বলল। তাজদির চোখ খুলে বিরক্তিতে বলল, এখানে কি চাই? তোদের থাকার জায়গায় নেই, সবাই যার যার রুমে গিয়ে রেস্ট নে। এই রুমটা কি পায় ওরা কে জানে। নিজেদের রুম ফাঁকা রেখেও এখানে এসে বসতে ভালো লাগে সবার। সবাই বলতে অর্ণব আর ফাহিম। শেহেরোজও আসে, তবে দরকার ছাড়া অপ্রয়োজনীয় আলোচনায় থাকে না সে। একান্ত দরকারেই সে এসে জড়ো হয় সেখানে। আগে 5 মিনিট আড্ডা মারি ভাই, মাইন্ডটা একটু রিফ্রেশও তো করতে হবে নাকি? তো এটা কি সরকারি ক্যাফে পেয়েছিস? যা বের হ, রেস্ট করব আমি। এমন খ্যাক করিস কেন? তুই বসেছিস বিছানায় আর আমরা সোফায়। তোর কোলের উপর তো উঠে বসিনি যে তোর প্রবলেম হবে। ফাহিম সাই মিলালো তাতে, বলল, তোর কি হয়েছে বলতো আগে? এবার আসার পর থেকেই বেশ নোটিস করছি বিষয়টা। এমনি শেয়ালের মতো খালি খ্যাক খ্যাক করতেই থাকিস। সেওরোজের ভাইরাসে ধরছে নাকি তোরে? ধরতেই পারে, দুইটা তো একই গোয়ালেরই মাঝে। নিশ্চয়ই কোনো ভালো কাজের রেজাল্ট হিসাবে আমাদের মতো দুজনকেই পাইছে। বলতে বলতে পকেট হাতে ফোন বের করলো অর্ণব। সময় পরক করে নিয়ে কল লাগালো বোনকে। তাজদির যথারীতি নিজেকে শান্ত রাখতে চেষ্টা করে ফুস করে দম ছাড়ে। ওদিকে কলটা রিসিভ হতে স্ক্রিনে ভেসে উঠল ফারহানার মুখ। ভাইকে কিছু বলতে না দিয়ে নিজেই বলতে লাগলো, তোর পান পাখি বাসায় নাই, মানে? খালার বাসায় গেছে, এই কি? কখন? মাত্র গেছে। অর্ণব সোজা হয়ে বসে, মুসুর টান টান করে শুধুই। তুই এখনই কল দিয়ে আসতে বলো কে? আমি কেন? তুই করতে পারিস না? ইডিয়েট, ওর কাছে ফোন আছে? তাহলে আমি কিভাবে করব? ফুপিকে কল দিয়ে বল আসতে। পারতাম না, এতে আমার লাভ। শোন না বোন আমার, এবার আসলে যা চাস তাই কিনে দেব। এখনই একটু দেখার ব্যবস্থা কর, না হলে আমি স্ট্রোক করে মারা যাব। আচ্ছা দেখছি, অপেক্ষা কর। লেটেস্ট মডেলের ফোন চাই আমার। এবার আসলে দিবি কি না আগে বল। দিব দিব। কল কেটে দিল ফারহানা।
পাশ থেকে খুব মনোযোগ দিয়ে বন্ধুর এহেন ছটফটানি দেখছিল ফাহিম। চোখ কপালে তুলে বলল ছেলেটা। মাত্রই ফিরলি বেটা, আগে গিয়ে রুম রেস্ট করবি, একটু রিলিফ নিবি। এত তাড়াহুড়ো কি আছে? মেয়েটা কি হারাই যাচ্ছে? ওসব তুই বুঝবি না। আগে কাউকে ভালোবাস, প্রেমে পড়, তারপর আর জিজ্ঞেস করারও দরকার পড়বে না, এমনিতেই বুঝে যাবি। এরপর শরীরটা এলিয়ে তপ্ত একটা শ্বাস ছেড়ে বলতে লাগলো ফির। যতই ব্যস্ততা কাজের করা শিডিউল থাকুক না কেন, ভালোবাসার মানুষটাকে এক নজরে দেখলে সারাদিনের শরীরের সকল ক্লান্তি, সকল অস্বস্তি এক মুহূর্তেই গায়েব হয়ে যায়। 2 ঘন্টা শাওয়ার নিলে, সারা রাত ঘুমাইলেও যে রিলিফটা পাবো না, ওরে এক নজরে দেখলেই ওইটা পাই। তুই শেষ, পুরো রোমিও হয়ে গেছিস। বলে ফাহিম ডাকে ফির। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।